তো নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে এসএলএসটি শিক্ষাবিজ্ঞানের 11 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা চ্যানেলে নতুন হয়ে আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও। দেখো, আজকের প্রথম যে প্রশ্নটা আছে যে ফোর্ট উইলিয়াম কলেজে বিদ্যাসাগর যোগদান করেন। তো এখানে চারটে অপশানের মধ্যে অপশান এ হবে সঠিক উত্তর, বাংলার শিক্ষক হিসাবে। তো ফোর্ট উইলিয়াম কলেজে বিদ্যাসাগর যোগদান করেন বাংলার শিক্ষক হিসাবে। 2 নম্বর প্রশ্ন, অপ্রত্যক্ষ পরামর্শদানে গুরুত্ব দেওয়া হয় পরামর্শ গ্রহীতার। অপ্রত্যক্ষ পরামর্শদানে গুরুত্ব দেওয়া হয় পরামর্শদাতার বুদ্ধি এবং আবেগ দুটোর উপর, বুদ্ধির উপর এবং আবেগের উপর, মানে অপশান সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, অপ্রত্যক্ষ পরামর্শদানের সুবিধা হলো পরামর্শ গ্রহীতার ব্যক্তিগত বিকাশে পূর্ণ সহায়তা দেওয়া সম্ভব। আর বি দেওয়া আছে পরামর্শ গ্রহীতা তার মনের কথা খুলে বলতে পারে। তাহলে আর এখানে অপশান যে ডি দেওয়া আছে এটা কিন্তু ভুল। তাহলে হচ্ছে এই প্রশ্নটার সঠিক উত্তর হচ্ছে অপশান সি, এ এবং বি উভয়ই ঠিক আছে। পরের প্রশ্ন, নিচের কোনটি অপ্রত্যক্ষ পরামর্শদানের অসুবিধা? দেখো এখানে কি বলেছে, অসুবিধাগুলো কি বলেছে দেখি। এটি অত্যন্ত সময় সাপেক্ষ পদ্ধতি, এটা ঠিক আছে। তারপরে অপশান বি এর মধ্যে বলেছে ব্যক্তিকে তার অন্তর্নিহিত শক্তি দ্বারা তার আবেগ ও অনুভূতিকে নিয়ন্ত্রণ করানো খুবই কঠিন কাজ, এটাও ঠিক। অপশান সি, মনস্তত্ত্বের উপর গভীর জ্ঞান না থাকলে এই পদ্ধতিকে রূপ দেওয়া সম্ভব নয়, এটাও ঠিক। তাহলে এই প্রশ্নটার সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। পরের প্রশ্ন, নিচের কোন ব্যক্তি ঐচ্ছিক পরামর্শ দানের সঙ্গে যুক্ত? শার্লি, হামবিন, থর, এরা প্রত্যেকেই কি ঐচ্ছিক পরামর্শ দানের সঙ্গে যুক্ত? তাহলে এই প্রশ্নটার সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। পরের প্রশ্ন, নিচের কোনটি ঐচ্ছিক পরামর্শদানের সঙ্গে সম্পর্কিত নয়? ঠিক আছে, না এটা হচ্ছে কি ভুল হয়েছে, নিচের কোনটি ঐচ্ছিক পরামর্শ দানের সঙ্গে সম্পর্ক যুক্ত? তো এটা নির্ভর করে সমস্যার প্রকৃতি এবং পরামর্শ গ্রহীতার প্রকৃতির উপর। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি। পরের প্রশ্ন, নির্দেশনা ও পরামর্শদান প্রক্রিয়ার সাদৃশ্য হলো কি বলেছে? অপশান এ কি বলেছে, উভয় ক্ষেত্রেই দাতা গ্রহীতার মধ্যে সুসম্পর্ক গঠন প্রয়োজনীয়, ঠিক আছে। অপশান বি, উভয় প্রক্রিয়া সময় সাপেক্ষ, এটাও ঠিক। আর অপশান সি কি বলেছে, উভয় ক্ষেত্রে মনোবৈজ্ঞানিক জ্ঞানের প্রয়োজন হয়, এটাও ঠিক। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। পরের প্রশ্ন যেখানে কি বলেছে দেখি, যে নিচের কোনটি পরামর্শদাতার কাজের সঙ্গে সম্পর্কযুক্ত নয়? নিচের কোনটি পরামর্শদাতার কাজের সঙ্গে সম্পর্কযুক্ত নয়? তো এখানে কি বলেছে না, পরামর্শ গ্রহীতার সঙ্গে সুসম্পর্ক স্থাপন করা, পরামর্শদাতা ধৈর্যশীল হবেন, অপশান সি হচ্ছে পরামর্শ গ্রহীতার উপর শর্ত আরোপ করা, আর অপশানটি হচ্ছে গোপনীয়তা রক্ষা করা। তো এটা সঠিক উত্তর হবে অপশান সি, পরামর্শ গ্রহীতার উপর শর্ত আরোপ করা, অপশান সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিচের কোন ক্ষেত্রে পরামর্শদানের প্রয়োজন হয়? বিদ্যালয়ের অনিয়মিত উপস্থিতি, একাধিকবার পরীক্ষায় অকৃতকার্য হওয়া, আর অপশান সি বলেছে ক্ষমতা অনুযায়ী পারদর্শিতা অর্জনে অসমর্থ। তো এই তিনটেই হবে ঠিক। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। পরের প্রশ্ন, নিচের কোনটি
অপ্রত্যক্ষ পরামর্শদানের সঙ্গে সম্পর্কযুক্ত। দেখো এখানে অপশান এ বলেছে কি যে পরামর্শদাতা পরামর্শ গ্রহীতার ক্ষমতার উপর আস্থাশীল। অপশান বি বলেছে পরামর্শদাতা মনে করেন পরামর্শ গ্রহীতা নিজেই সমস্যা সমাধানে সক্ষম। তো এখানে এ এবং বি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, এ এবং বি দুটো হচ্ছে সঠিক উত্তর। তাহলে এটা সঠিক উত্তর কি অপশান সি। পরের প্রশ্ন, ব্রেনস্টর্মিং কোন শ্রেণীর শিশুদের জন্য বিশেষভাবে সহায়ক? সৃজনশীল শিশুদের জন্য ব্রেনস্টর্মিং বিশেষভাবে সহায়ক। পরের প্রশ্ন, শিশুদের উত্তম মানসিক স্বাস্থ্য গঠনে শিক্ষকের ভূমিকা কী? অপশান এ হচ্ছে পক্ষপাতহীন আচরণ, এটা ঠিক আছে। অপশান বি অন্তর্মুখী শিক্ষার্থীদের প্রতি সচেতনতা, এটাও ঠিক। আর অপশান সি হচ্ছে শাস্তি না দেওয়া। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। পরের প্রশ্ন, একজন প্রতিভাধর শিশু নিচের কোন ক্ষেত্রে গড় শিশুকে ছাপিয়ে যাওয়ার প্রবণতা দেখাবে? একাডেমিক এবং কৃতিত্বে একজন প্রতিভাধর শিশু গড় শিশুকে ছাপিয়ে যাওয়ার প্রবণতা দেখাবে। পরের প্রশ্ন, অ্যাক্রোফোবিয়া হলো উচ্চস্থানের ভয়। অপশান এ হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, মাস্কুলার ডিস্ট্রফি হলো এইখানে চারটে অপশান দেওয়া আছে। মাস্কুলার ডিস্ট্রফি হলো একটি নিউরোমাস্কুলার রোগ। পরের প্রশ্ন, প্রতিভাধর শিশুদের সঙ্গে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য নয়? এখানে কি বলেছে? সত্য নয় বলেছে। দেখো, বিশ্লেষণাত্মক বোঝাপড়া, সিনথেটিক অন্তর্দৃষ্টি, সৃজনশীল প্রজনন আর ব্যবহারিক প্রয়োগের দক্ষতা। তো এখানে সৃজনশীল প্রজনন যেটা, এটা হচ্ছে কি, এটা সত্য নয়। পরের প্রশ্ন, দিবাস্বপ্ন সঙ্গতি বিধানের সমস্যা হিসেবে চিহ্নিত হয় বয়ঃসন্ধিক্ষণে বা বয়ঃসন্ধিকালে। পরের প্রশ্ন, সবচেয়ে প্রচলিত মনোবিকার হলো কি? না, সবচেয়ে প্রচলিত মনোবিকার হলো সিজোফ্রেনিয়া। পরের প্রশ্ন, যখন কোনো মনোবিকারে দুটি বিপরীতধর্মী মানসিক অবস্থার উপস্থিতি লক্ষ্য করা যায় তখন তাকে কি বলে? ম্যানিক ডিপ্রেসিভ সাইকোসিস। পরের প্রশ্ন, যে অভিক্ষায় পদগুলির সমস্তই সমান, কঠিন বা সহজ তার নির্ভরযোগ্যতা পরিমাপের সবচেয়ে উপযুক্ত পদ্ধতি হল অর্ধবিভাজন পদ্ধতি। পরের প্রশ্ন, রচনাধর্মী অভিক্ষা কেন যথার্থ নয়? রচনাধর্মীর অভিক্ষার উদ্দেশ্য নির্দিষ্ট নয়। ঠিক আছে। পরের প্রশ্ন, অভিক্ষার আদর্শায়ন কিসের ভিত্তিতে হয়? তো অভিক্ষার আদর্শায়ন কাঠিন্যের মানের ভিত্তিতে হয়। অপশান বি হচ্ছে সঠিক উত্তর। ৭৬ নম্বর বলছি আর কি। পরের প্রশ্ন, পাঠ্যক্রম মূল্যায়নের ক্ষেত্রে সবথেকে কোনটি বেশি গ্রহণযোগ্য? তো পাঠ্যক্রম এখানে অপশান দেওয়া আছে ছাত্রের পরিতৃপ্তি, শিক্ষকের পরিতৃপ্তি, সহজভাবে প্রয়োগ। আর আরেকটা যে অপশান দেওয়া আছে সেটা হচ্ছে ছাত্রের শিক্ষণের ফলাফল। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ছাত্রের শিক্ষণের ফলাফল। পরের প্রশ্ন, পরীক্ষার চেয়ে মূল্যায়ন হলো বৃহত্তর ধারণা কারণ এটি কম্প্রিহেনসিভ অ্যাসেসমেন্ট। অপশান এ হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন,
রচনাধর্মী অভিজ্ঞতা হলো বিষয়ভিত্তিক, কারণ হচ্ছে ছাত্ররা স্বাধীনভাবে লিখতে পারে, উত্তর লিখতে পারে। পরের প্রশ্ন, একটি পরীক্ষায় রাহুল এবং কবির গণিতে 75 ভালো নাম্বার পেয়েছে। শিক্ষক বললেন কবিরের থেকে রাহুল ভালো উন্নতি করেছে। এটি হলো মূল্যায়ন। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, গঠনমূলক মূল্যায়ন বা ফর্মেটিভ ইভ্যালুয়েশন চলে নির্দেশনা পদ্ধতির সঙ্গে সঙ্গে। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিম্নলিখিত শব্দগুলির মধ্যে কোনটি নির্ভরযোগ্যতার প্রতিশব্দ হিসাবে ব্যবহার করা যায় না? তো নির্ভরযোগ্যতার প্রতিশব্দ হিসেবে ব্যবহার করা যায় না হচ্ছে সংশ্লিষ্টতা। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। দেখো তারপরের যে প্রশ্নটা আছে যে 5978697 বন্টনটি হলো আনইমোডাল বন্টন। ঠিক আছে। পরের প্রশ্ন, রাশিমালার গড় হলো রাশিগুলির হচ্ছে কি, রাশিমালার গড় হলো রাশিগুলির প্রকৃত সাম্যবিন্দু। পরের প্রশ্ন, মধ্যমান হলো সারিবদ্ধ তথ্যের কেন্দ্রীয় রাশির পরিমাপ। এটি কে বলেছেন? তো এখানে এটি বলেছেন হচ্ছে এসকে কাপুর। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, পরিসংখ্যা বন্টনের 50তম পার্সেন্টাইল হলো মধ্যমান। পরের প্রশ্ন, স্বাভাবিক বন্টনের গাণিতিক সমীকরণটি কে উদ্ভাবন করেন? কার্ল ফ্রেডারিক গস। পরের প্রশ্ন, স্ট্যাটিস্টিক্স ইজ সায়েন্স অফ কাউন্টিং হলো গণনার বিজ্ঞান, কে বলেছিলেন? দেখো স্ট্যাটিস্টিক্স হলো গণনার বিজ্ঞান, কথাটা কে বলেছিলেন? না বাউলে বলেছিলেন, বাউলে। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। স্ট্যাটিস্টিক্স হলো 90% মানবিক এবং 10% বিজ্ঞানের বিষয়। পরের প্রশ্ন, তাত্ত্বিক পরিসংখ্যানবিদ হিসাবে কে অধিক পরিচিত? আর এ ফিশার পরিচিত। পরের প্রশ্ন, দেখো এখানে কি বলেছে যে এই যে প্রশ্নটা আছে আর কি, যে শিক্ষার্থীরা পরীক্ষাগারে, কর্মশালায়, বিতর্ক সভায়, খেলার মাঠে এবং শিক্ষক শিক্ষিকার সংস্পর্শ ও পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে যে অভিজ্ঞতা অর্জন করে তার সমষ্টি হলো পাঠ্যক্রম। উক্তিটি হচ্ছে কোন কমিশনের শিক্ষানীতি? তো এটা হচ্ছে মুদালিয়র কমিশনের শিক্ষানীতি। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, যে শিক্ষার্থীদের ব্যক্তিসত্তার বিকাশের জন্য বিদ্যালয়ে যে সকল কর্মসূচি নির্বাচন করা হয় এবং সচেতনভাবে পরিচালনা করা হয় তার সমবায়ী হলো পাঠ্যক্রম। উক্তিটি কার? উক্তিটি হলো পেইনির। পরের প্রশ্ন, পাঠ্যক্রম হলো মানবজাতির সকল রকম অভিজ্ঞতার এক সমন্বিত রূপ। তো এই উক্তিটি হচ্ছে ফ্রয়েবেলের। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন,
পাঠ্যক্রমের দার্শনিক ভিত্তি বলতে কী বোঝায়? পাঠ্যক্রমের দার্শনিক ভিত্তি বলতে বোঝায় নির্দিষ্ট দর্শন অনুযায়ী জ্ঞানের বিষয়গুলি স্থির করা। তারপর অপশন বি, নির্দিষ্ট দর্শন অনুযায়ী অনুভূতিমূলক বিষয় ও অভিজ্ঞতা স্থির করা। অপশন সি, নির্দিষ্ট দর্শন অনুযায়ী কর্মমূলক বিষয় স্থির করা। আর অপশন ডি হচ্ছে উপরের সবগুলি। তো এটার সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, উপরের সবগুলি। পরের প্রশ্ন, পাঠ্যক্রমের মনস্তাত্ত্বিক ভিত্তি বলতে কী বোঝায়? তো পাঠ্যক্রমের মনস্তাত্ত্বিক ভিত্তি বলতে বোঝায় পাঠ্যক্রমের বিষয় নির্বাচনে মনস্তত্ত্বের প্রয়োগ, পাঠ্যক্রমের উপাদান নির্বাচনে মনস্তত্ত্বের প্রয়োগ, পাঠ্যক্রমের বিন্যাসে মনস্তত্ত্বের প্রয়োগ। তো এখানে সবগুলোই ঠিক। তো অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, আধুনিক শিক্ষায় পাঠ্যক্রমের বিস্তৃতি শ্রেণীকক্ষের ভিতরে ও বাইরে। পরের প্রশ্ন, আধুনিক পাঠ্যক্রমের বৈশিষ্ট্য হলো এ, শিক্ষার্থীর সার্বিক বিকাশে সাহায্য করা, বি, পাঠ্যক্রম পরিবর্তনশীলতা বজায় রাখা, সি, ব্যক্তি বৈষম্যের নীতির উপর গুরুত্ব দান। আর তারপরে বলেছে যে উপরের সবগুলি। তো এটা হচ্ছে কি উপরের সবগুলি হচ্ছে ঠিক। পরের প্রশ্ন, নিম্নের কোনটি গতানুগতিক পাঠ্যক্রমের বৈশিষ্ট্য নয়? মনোবিজ্ঞান নির্ভরতা গতানুগতিক পাঠ্যক্রমের বৈশিষ্ট্য নয়। পরের প্রশ্ন, নিচের কোনটি সঠিক নয়? এখানে কি বলেছে যে পাঠ্যক্রমে তাত্ত্বিক ও ব্যবহারিক বিষয় সমন্বয় থাকবে, পাঠ্যক্রম নির্দিষ্ট সময়ের জন্য স্থায়ী হবে, আর পাঠ্যক্রমে শিশুর সার্বিক বিকাশে সহায়ক হবে, আর পাঠ্যক্রম অপরিবর্তনীয় হবে। তো এখানে সঠিক নয় হচ্ছে কি পাঠ্যক্রম অপরিবর্তনীয় হবে, এটা হচ্ছে সঠিক নয়। পরের প্রশ্ন, প্রেষণা চক্রের পর্যায়টি হলো এই যে চাহিদা, অভাববোধ, তাড়না, আচরণ, উদ্দেশ্য পূরণ। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। একটি বস্তুর উপর মনোযোগ সর্বাধিক কতক্ষণ স্থায়ী হয়? একটি বস্তুর উপর মনোযোগ 6 থেকে 7 সেকেন্ড স্থায়ী হয়। পরের প্রশ্ন, শিখনের প্রথম স্তর হলো কি? শিখনের প্রথম স্তর হলো প্রত্যক্ষণ। পরের প্রশ্ন, জৈবিক প্রেষণার একটি উদাহরণ দাও। জৈবিক প্রেষণার একটি উদাহরণ হলো ক্ষুধা। পরের প্রশ্ন, প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবক্তাকে? প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবক্তা হলেন প্যাভলভ। প্রচেষ্টা ও ভুল শিখন কৌশলটির প্রবক্তাকে? প্রচেষ্টা ও ভুল শিখন কৌশলটির প্রবক্তা হলেন থর্নডাইক। স্কিনার প্রবর্তিত শিখন তত্ত্বটির নাম কি? স্কিনার প্রবর্তিত শিখন তত্ত্বটির নাম হলো অপারেন্ট অনুবর্তন। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। আর শিখনের ক্ষেত্রে কুকুর নিয়ে কে পরীক্ষা করেছিল? শিখনের ক্ষেত্রে কুকুর নিয়ে পরীক্ষা করেছিল প্যাভলভ। দেখো পরের প্রশ্ন, স্কিনার যে শিম্পাঞ্জিটি নিয়ে পরীক্ষা করেছিল তার নাম হলো সুলতান। পরের প্রশ্ন, বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা হিসাবে প্রথম উল্লেখ করেন কে? মৌলানা আবুল কালাম আজাদ। পরের প্রশ্ন, বয়স্ক শিক্ষার অপর নাম কি? বয়স্ক শিক্ষার অপর নাম সামাজিক শিক্ষা। তারপরে বলেছে যে বয়স্ক শিক্ষার অর্থ কি? না, বয়স্ক শিক্ষার অর্থ হচ্ছে নিরক্ষর বয়স্ক ব্যক্তিদের স্বাক্ষর করে তোলা, তাদের সামাজিক শিক্ষা দেওয়া, বয়স্কদের কার্যকরী স্বাক্ষর করে তোলা। মানে তিনটেই ঠিক। তো এটা সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। পরের প্রশ্ন, বয়স্ক শিক্ষা কর্মসূচির অন্তর্গত ব্যক্তিদের বয়সসীমা হচ্ছে কত? না 15 থেকে 35 বছর। পরের প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বয়স্ক শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বয়স্ক শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। তারপরের প্রশ্ন, সারা ভারতে প্রথম বয়স্ক শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয় 1975 সালে। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, পঞ্চম আন্তর্জাতিক বয়স্ক শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয় জার্মানির হামবুর্গে।
তারপরে বলেছে জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি NAEP কার্যকরী হয় কত সালে? না 1978 সালে। পরের প্রশ্ন, কার্যকরী সাক্ষরতা হলো, দেখো, লিখন, পঠন ও সাধারণ জ্ঞান অর্জন করতে পারা। পরের প্রশ্ন, গান্ধীজির বুনিয়াদী শিক্ষার স্তর প্রসঙ্গে নিম্নের কোনটি সঠিক? জুনিয়র বেসিক 7 থেকে 14 বছর। পরের প্রশ্ন, নিচের কোন বিষয়টি বুনিয়াদী শিক্ষার পাঠ্যক্রমের সঙ্গে যুক্ত? হস্তশিল্প বুনিয়াদী শিক্ষার পাঠ্যক্রমের সঙ্গে যুক্ত। পরের প্রশ্ন, সর্বোদয় সমাজ প্রতিষ্ঠার কথা কে বলেছিল? সর্বোদয় সমাজ প্রতিষ্ঠার কথা বলেছিল গান্ধীজি। নিচের কে অনুবন্ধ প্রণালীর মাধ্যমে শিক্ষাদানের কথা বলেছে? গান্ধীজি। নয়তালিমের অর্থ কী? নয়তালিমের অর্থ হলো নতুন শিক্ষা। নয়তালিম শিক্ষার অপর নাম কি? নয়তালিম শিক্ষার অপর নাম হলো বুনিয়াদী শিক্ষা। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নিচের কোনটি ওয়ার্ধা সম্মেলনে গৃহীত প্রস্তাব? শিক্ষার মাধ্যম হবে মাতৃভাষা, শিক্ষা প্রক্রিয়ার ভিত্তি হবে কায়িক পরিশ্রম দ্বারা উৎপাদনশীল দ্রব্য, জাতীয় স্তরে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করা, আর এটা হচ্ছে উপরের সবগুলি। তো উপরের সবগুলো হচ্ছে ঠিক। পরের প্রশ্ন, বুনিয়াদী শিক্ষার ইতিবাচক দিক হলো শ্রমের প্রতি মর্যাদা, সামাজিক গুণের বিকাশ, বৃত্তিমুখী শিক্ষা। তো এই তিনটেই ঠিক। তো এটার সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। পরের প্রশ্ন, নিচের কোনটি বুনিয়াদী শিক্ষার সীমাবদ্ধতা? দেখো, এখানে হচ্ছে বুনিয়াদী শিক্ষার সীমাবদ্ধতা হচ্ছে অপশন ডি। ঠিক আছে। পরের প্রশ্ন, অশোক মিত্র কমিশন কত সালে সরকারের কাছে তার রিপোর্ট পেশ করে? 1992 সালে। নিচের কোন ব্যক্তি অশোক মিত্র কমিশনের সদস্য ছিলেন? এখানে কি সুনন্দ সান্যাল, অরুণ চৌধুরী, গৌরী নাগ, তিনজনই। তো উপরের সবগুলি। পরের প্রশ্ন, কোন কমিশন শিক্ষাকর সম্পর্কিত প্রস্তাব দেয়? অশোক মিত্র কমিশন। পশ্চিমবঙ্গে বিদ্যালয় স্তরে শিক্ষক নিয়োগের জন্য স্কুল সার্ভিস কমিশন এবং কলেজ শিক্ষক নিয়োগের জন্য কলেজ সার্ভিস কমিশনের কথা কোন কমিশনে বলা হয়েছে? অশোক মিত্র কমিশনে বলা হয়েছে। অশোক মিত্র ছিলেন পশ্চিমবঙ্গের তৎকালীন বামফ্রন্ট সরকারের অশোক মিত্র ছিলেন কি শিক্ষামন্ত্রী। অশোক মিত্র কমিশন শিক্ষকদের অবসরের বয়স ধার্য করেছে কত বছর? না 60 বছর। অশোক মিত্র কমিশনকে মোট কটি বিষয়ে সুপারিশ করার কথা বলা হয়? 8টি বিষয়ে। নিচের কোনটি অশোক মিত্র কমিশনের সুপারিশের ক্ষেত্র? পাস ফেল প্রথা তুলে দেওয়া যায় কিনা? রাজ্যের সর্বস্তরে শিক্ষার উপাদান ও গুণগত মান উন্নয়ন করা কিভাবে সম্ভব? তারপর হচ্ছে স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী ভিত্তিতে শিক্ষার জন্য কোনো কর্মসূচি গ্রহণ করা যায় না। এখানে সবগুলোই ঠিক। এটা সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। পরের প্রশ্ন, পবিত্র সরকার কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয়? 1998 খ্রিস্টাব্দে পবিত্র সরকার কমিশন গঠিত হয়। পেস্তালাসির মতে শিক্ষার লক্ষ্য কী? শিশুর অন্তর্জাত শক্তি ও সম্ভাবনার প্রগতিশীল এবং সুষম বিকাশ, ব্যক্তির নিজের এবং সমাজের ভালোর জন্য সৎচিন্তায় জীবনযাপন, শিশুর দৈহিক বিকাশ। তো এটা হচ্ছে, এগুলো সবই হচ্ছে ঠিক। পরের প্রশ্ন, জন ডিউ জন্মগ্রহণ করেন কত সালে? না 1859 সালে।
ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন গ্রন্থটির রচয়িতা হলেন জন ডিউ। এভরিথিং ইজ প্রভিশনাল, নাথিং আলটিমেট, নলেজ ইজ অলওয়েজ এ মিনস, নেভার অ্যান এন্ড ইন ইটসেলফ। উক্তিটি হচ্ছে জন ডিউর। শিক্ষা হলো অভিজ্ঞতার পুনঃসংগঠন, উক্তিটি কার? তো শিক্ষা হলো অভিজ্ঞতার পুনঃসংযোজন, উক্তিটি হলো জন ডিউয়ের। পরের প্রশ্ন, সংস্কৃতি শিক্ষার পাঠ্যক্রমে পুনর্গঠনে বিদ্যাসাগর ইংরেজি শিক্ষাকে অন্তর্ভুক্ত করতে সুপারিশ করেন? নিম্নের কোন ব্যক্তি এর বিরোধিতা করেন? রসময় দত্ত। পরের প্রশ্ন, কার অনুরোধে বিদ্যাসাগর শিক্ষার্থীদের জন্য পাঠ্যপুস্তক রচনা করেন? মদনমোহন তোরকালঙ্কার। আর আজকের শেষ প্রশ্ন, কত খ্রিস্টাব্দে বিদ্যাসাগর তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক গ্রহণ করেন? 1843 খ্রিস্টাব্দে। তো আজকের মতো এখানেই শেষ করছি, এরপরের এপিসোডে আবার দেখা হবে। আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে।